দৈব রাজতন্ত্র জিনিসটা কি? দৈব রাজতন্ত্র জিনিসটি কি? দৈব রাজতন্ত্রের মূল কথা কি ও দৈব রাজতন্ত্রের ত্রুটিগুলি কি কি? তাহলে আজকের ক্লাসটি দৈব রাজতন্ত্র নিয়ে হতে চলেছে বন্ধুরা। ঠিক আছে, বেশি কোনো কথা না। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি ভালো নেই, কারণটা পরে বলবো কেন ভালো নেই। বন্ধুরা চলো শুরু করি। দেখো একটু স্পেলিং হয়তো মিস্টেক রয়েছে। দৈব রাজতন্ত্রের মূল কথা ও দৈব রাজতন্ত্রের ত্রুটি, এটা জৈব আছে, তোমরা দৈব করবে। ঠিক আছে, দৈব রাজতন্ত্রের ত্রুটি। দৈব রাজতন্ত্রের মূল কথা কি? দৈব রাজতন্ত্রের মূল কথা, দেখো ফ্রান্সে ফরাসি বিপ্লব পূর্বে ফ্রান্সে বুর্ব বংশের রাজারা রাজত্ব করত। বুর্ব বংশের রাজারা ছিলেন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। মানে কি? তারা মনে করত ঈশ্বরই তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, ঈশ্বরই তাদেরকে রাজা করে, ফ্রান্সের রাজা করে পাঠিয়েছে। সুতরাং ঈশ্বরই তাদের কাছে সবকিছু। প্রজাদের কথা রাজা শুনতেন না। রাজা চতুর্দশ লুই, রাজা পঞ্চদশ লুই, রাজা ষোড়শ লুই, কেউই প্রজাদের কথা শুনতো না। সবাই পূর্ব শাসন ব্যবস্থা বা পূর্ব রাজতন্ত্র বা অসিয়া রেজিম বা পুরাতন শাসন ব্যবস্থা বা পুরাতন তন্ত্র বা পুরাতন আমল যাই খুশি বলো না কেন, তারা সবাই এগুলি মেনে আসছিল। দৈব রাজতন্ত্রের মূল কথা কি কি? 1 নম্বর, রাষ্ট্রের প্রধান রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অফ গড, রিপ্রেজেন্টেটিভ অফ গড। তাহলে রাষ্ট্রের প্রধান রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। দ্বিতীয়, রাজা কোনো ভুল করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? রাজা কোনো ভুল করতে পারে না। রাজা কি কোনো ভুল করতে পারে? সেটা তোমরাই বলবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য। তাহলে রাজা কোনো ভুল করতে পারে না। তৃতীয়, রাজা ভুল করলেও তার প্রজাদের কাছে এর জন্য জবাবদিহি করবেন না, কিংবা জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন না। রাজা ভুল করলো তা কি হয়েছে? তার জন্য কি রাজাকে প্রজাদের কাছে ক্ষমা চাইতে হবে? চাইতে হবে, হ্যাঁ কি না বলো? অবশ্যই। মানে রাজা সে মানে বুঝতে পারছো, প্রয়োজনই নেই, ক্ষমা চাওয়ার কোনো দরকারই পড়ে না রাজা। কিংবা জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন না। চতুর্থ, জনগণ রাজাকে নিয়োগ বা নির্বাচন করেননি। ঈশ্বর তার প্রতিনিধি রূপে রাজাকে দিয়ে শাসন কার্য করে থাকেন। রাজাকে দিয়ে শাসন কার্য করে থাকেন। তাহলে কি বলছে দেখো, আমি আগেই বলেছিলাম যে ফ্রান্সের পূর্ব বংশের রাজারা এরা মনে করেন ঈশ্বরই তাদের সবকিছু, ঈশ্বরই তাদের এখানে পাঠিয়েছে রাজত্ব করার জন্য, ফ্রান্সে পাঠিয়েছে। সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়নি, সাধারণ মানুষ তাদেরকে রাজা করেনি, যা করেছেন ঈশ্বর করেছেন। আচ্ছা দেখো, রাজা বা নরপতি কথার অর্থ হলো শ্রেষ্ঠ বা সাধারণ মানুষের জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাজা মানে কি, এটা বিশাল ব্যাপার। মানে সেই শ্রেষ্ঠ হবে না কি হবে? প্রজারা শ্রেষ্ঠ হবে। 6, রাজা সকলের কাছে পূজনীয়। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে অধর্মের সমান। তাহলে অধর্ম, ধর্ম, পাপ, পুণ্য এসব আগের যুগে ছিল ভাই। ঠিক আছে, এ যুগে নেই। এ যুগে পাপ পুণ্যের হিসাব সবই উপরওয়ালা করবে। ঠিক আছে, সবই ভগবান করবে। তো দেখো, রাজা সকলের কাছে পূজনীয় ব্যক্তি হিসাবে পরিচিত ছিল, তাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে অধর্মের সমান। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট, দৈব রাজতন্ত্রের ধারণার আড়ালে রাজা নির্লজ্জ স্বৈরাচার ও স্বেচ্ছাচারকে কাজে লাগিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করতেন। তাহলে দৈব রাজতন্ত্রের ধারণার আড়ালে রাজা নির্লজ্জ স্বৈরাচার ও স্বেচ্ছাচারকে কাজে লাগিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করতেন। এবারে দৈব রাজতন্ত্রের ত্রুটি। তাহলে এটা ছিল দৈব রাজতন্ত্রের ধারণা। এবারে আসছি দৈব রাজতন্ত্রের ত্রুটিগুলি কি কি ছিল। তাহলে দেখো, প্রথমে দেখো, রাজা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ রাজা প্রজাদের কথা শোনেননি। রাজা প্রজাদের দুঃখ কষ্টের কথা গুরুত্ব দেয়নি, রাজা প্রজাদের দুঃখ কষ্টের কথা তিনি শোনেননি। ঠিক আছে, তাহলে রাজা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়, রাজা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে যেহেতু রাজা, সে সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে নিশ্চয়ই। তৃতীয়, দৈব অধিকারের দোহাই দিয়ে রাজা কোন জনপ্রতিনিধি সভার নিয়ন্ত্রণ মানেননি। দৈব অধিকারের দোহাই দিয়ে রাজা কোন জনপ্রতিনিধি সভার
নিয়ন্ত্রণ মানেননি। দৈব ক্ষমতা বলে, দৈব ক্ষমতা বলে রাজারা ফ্রান্সের পার্লামেন্ট বা স্টেট জেনারেলকে কত বছর ধরে বন্ধ রেখেছিল? আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে 175 বছর ধরে স্টেট জেনারেল বা জাতীয় সভা বা সংবিধান সভা বন্ধ রেখেছিল। 5, রাজা রক্ষণশীল ও জ্ঞানদীপ্ত স্বৈর শাসনের বিরোধী এবং দুর্নীতিগ্রস্ত কুশাসনের অভ্যস্ত হয়ে পড়েছিলেন। 6, ফ্রান্সের রাজারা ভয় দেখিয়ে মিথ্যে অভিযোগ এনে যে কোনো মানুষকে শুধুমাত্র সন্দেহের বশে বা ল অফ সাসপেক্ট এর দ্বারা যে কোনো মানুষকে শুধুমাত্র সন্দেহ হলেই বাস্তিল দুর্গে আটক করে রাখতো। তাহলে লেটার্স ডি ক্যাসেট নামে ফ্রান্সে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার কারণে যে কোনো মানুষকে বিনা বিচারে ফ্রান্সের যে কোনো মানুষকে বাস্তিল দুর্গে কারাগারে নিক্ষেপ করা হতো। তাহলে এগুলি হলো আমাদের দৈব রাজতন্ত্রের ত্রুটি, অর্থাৎ দৈব রাজতন্ত্রের মূল বিষয় কি কি ছিল এবং দৈব রাজতন্ত্রের মূল ত্রুটিগুলি কি কি ছিল। তাহলে এই ছিল আজকের আমাদের বিষয়, আজকের আমাদের টপিক। বন্ধুরা, আজকের এই ক্লাসের নোটটি তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং আজকের ভিডিও এই যে পিডিএফ, আজকের ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। বন্ধুরা, ঝটপট তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। পরবর্তী যে কটা ক্লাস হবে, যা ক্লাস হবে সব ক্লাসের তোমরা নোটস পাবে এবং এরপর তোমাদের এমসিকিউ আসতে চলেছে। বন্ধুরা, এমসিকিউ এসে এমন এমসিকিউ দেবো এর বাইরে তোমাদের পড়তেই হবে না, এমসিকিউ এর বাইরে তোমাদের পড়তেই হবে না, গ্যারান্টি সহকারে বলছি বন্ধুরা। তো ঝটপট তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর বন্ধুদেরকেও শেয়ার করে দাও।